সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। যথারীতি ক্লাস শুরুর সময় যেটা আমরা করব, অবশ্যই আমাদের স্লাইড যেটা আছে সেটা আমরা স্ক্রিনশট সাথে শেয়ার করে নিচ্ছি। শিক্ষার্থীরা, আমরা একটু অপেক্ষা করছি, এই তো চলে এসেছে সেই স্লাইড। তোমাদের প্রয়োজনে আমরা একটু স্লাইড আকারটা একটু বড় করে নিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে কোর্সটি পড়ছিলাম তার ধারাবাহিকতায় আমরা ছিলাম কৃষি এবং গ্রামীণ অর্থনীতি। তোমরা জানো যারা পিএসএস সমান তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য একটি কোর্স। আর আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 10, মানে আমরা আমাদের 10 নম্বর ক্লাসে চলে এসেছি। আর আমাদের লেকচারের শিরোনাম হচ্ছে কৃষিখাত এবং অর্থনৈতিক উন্নয়ন, একদম তোমাদের সিলেবাসের সর্বশেষ চ্যাপ্টার কৃষি এবং গ্রামীণ অর্থনীতি। এই কোর্সের সর্বশেষ অধ্যায় হচ্ছে এটি। আর সাথেই তোমাদের সাথে আমি আছি বরাবর মতোই, আমি আছি সুমি চক্রবর্তী, সহকারী অধ্যাপক, ঢাকা সিটি কলেজ, এই কোর্সটির সাথে। চলো দ্রুত আমাদের স্লাইডে চলে যাচ্ছি মূল পড়ায়, যেখানে আমরা দেখছি এটি হচ্ছে আমাদের কৃষি এবং গ্রামীণ অর্থনীতি এই কোর্সটির 11তম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে এগ্রিকালচারাল স্ট্রাকচার অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বাংলায় বলছি কৃষি খাত এবং অর্থনৈতিক উন্নয়ন। শিক্ষার্থীরা, এই অধ্যায়ে কি কি বিষয় আছে আমরা একটু কন্টেন্টস গুলো দেখে নিই। শুরুতেই দেখো এখানে বলেছি আমরা কনসেপ্ট অফ এগ্রিকালচারাল সেক্টর অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে কৃষি খাত এবং অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা নেব। ইম্পর্টেন্স অফ এগ্রিকালচারাল সেক্টর ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব, কৃষি খাতের গুরুত্ব, কন্ট্রিবিউশন অফ ক্রপস, লাইভস্টক, ফরেস্ট্রি অ্যান্ড ফিশারি সেক্টর আর সাবসেক্টর টু জিডিপি ইন বাংলাদেশ। যেটা আমরা বলতে চাচ্ছি কৃষি হচ্ছে খাত, কিন্তু এর যে উপখাত গুলো আছে যেমন শস্য, শাকসবজি, প্রাণীজ, বনজ, আর হচ্ছে এখানে আমরা দিয়েছি মৎস্য, এই যে বিভিন্ন বিষয়গুলো যে খাত এবং উপখাত বাংলাদেশের অর্থনীতিতে জিডিপিতে তাদের অবদান, সেই অবদান অর্জনের পথে কিছু বাধা সেগুলো দূর করা যায়, তার সাথে সরকারি বিভিন্ন যে পদক্ষেপ সেগুলো আমরা দেখব। সেই সাথে প্রতি ক্লাসে আমাদের চেষ্টা করি সাম্প্রতিক কিছু খবর তোমাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করি। চলো শিক্ষার্থীরা, আমাদের মূল পড়ায় আমরা চলে যাচ্ছি। শুরুতে যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি কনসেপ্ট অফ এগ্রিকালচারাল সেক্টর, মানে বাংলায় তো আমরা জানি এটা হচ্ছে কৃষিখাত সম্পর্কিত ধারণা। তাহলে সংজ্ঞাটা দেখে নিই শিক্ষার্থীরা, কৃষিখাত কাকে বলে? শস্য ও শাকসবজি, প্রাণীজ সম্পদ এবং বনজ সম্পদ, এই তিনটি উৎপাদনশীল উপখাতে সমন্বিত রূপকে কৃষিখাত বলা হয়। তার মানে যেটা আমরা দেখছি ছবিতে, সবাই খেয়াল করো, এখানে লিখেছি দেখো শস্য ও শাকসবজি, প্রাণীজ সম্পদ হিসেবে দেখো এখানে কিছু পোল্ট্রি ফার্মের যে দেখো কিছু মুরগি দেখা যাচ্ছে, খামার যেটা চাষ করা হয়, দুঃখিত, যেখানে পালন করা হয়। বনজ সম্পদ দেখো এখানে একটা বন দেখা যাচ্ছে। এই যে তিনটি উৎপাদনশীল উপখাতে সমন্বিত রূপ, সেটাই হচ্ছে কৃষি খাত। যেটা বলা হচ্ছে কৃষিখাতের সাথে কিন্তু আগে মৎস্য খাত অন্তর্ভুক্ত ছিল, কিন্তু যেটা বলা হয়েছে মৎস্য এখন আলাদা একটি খাত হিসেবে, স্বতন্ত্র একটি খাত হিসেবে মর্যাদা পেয়েছে, এটি এখন আর কৃষি খাতে অন্তর্ভুক্ত নেই। তাহলে আমরা যেটা প্রথম স্লাইড থেকে দেখতে পাচ্ছি, কৃষি খাত যেটা আমরা বলছি তার তিনটি গুরুত্বপূর্ণ উপখাত হচ্ছে শস্য ও শাকসবজি, প্রাণীজ সম্পদ, বনজ সম্পদ, এবং আলাদা আরেকটি খাত হচ্ছে মৎস্য সম্পদ, যেটিকে আগে আমরা কৃষি খাতের হিসেবে অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। এখানে আমাদের যে অধ্যায়ের যে শিরোনাম সেখানে বলা ছিল ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট কি শিক্ষার্থীরা? আমরা তো সবাই জানি তো শিক্ষার্থীরা? ডেভেলপমেন্ট পড়েছো? হ্যাঁ, অনেক ধন্যবাদ। ইকোনমিক ডেভেলপমেন্ট এই বিষয়টি তোমরা পড়েছো, তারপরও যেহেতু আমাদের প্রসঙ্গের সাথে এখানে এসে যায় সেজন্য তোমাদের জন্য আবার বিষয়টি একবার উল্লেখ করছি। দ্য কেমব্রিজ ডিকশনারি হ্যাজ দ্য ফলোইং ডেফিনেশন অফ দ্য টার্ম: the process in which an economy grows or changes and becomes more advanced, especially when both economic and social conditions are improved. তাহলে কেমব্রিজ ডিকশনারিতে যেটা বলা হয়েছে, এটা হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া যেখানে কি হবে, ইকোনমি গ্রো করবে বা পরিবর্তন করবে এবং আরো বেশি অ্যাডভান্সড হবে, অগ্রসরমান হবে, অবশ্যই দুটো খাত দিয়ে। একটা হচ্ছে কৃষি খাত আর একটা হচ্ছে আমরা সামাজিক যে কন্ডিশন বা সামাজিক অবস্থা,
It is usually measured by an increase in the gross domestic product, that means GDP, or other measure of aggregate income. জাতীয় আয় পরিমাপের যে বিভিন্ন পদ্ধতি আছে সেখানে আমরা দেখেছিলাম, সেখানে একটা ছিল জিডিপি। সেটা সাধারণত আমরা বলেছি অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে আমরা পরিমাপের জন্য মূলত আমরা জিডিপি এটাকে একটা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করি। এছাড়া সামগ্রিক আয় পরিমাপের অন্যান্য পদ্ধতি তো আছেই। এখন যেটা আমরা বলতে যাচ্ছি ইকোনমিক ডেভেলপমেন্টের কিছু বৈশিষ্ট্য, যেটা আমরা বারবার বলেছি ইকোনমিক ডেভেলপমেন্টের অনেকে যেটা ভাবে গ্রোথ এবং ডেভেলপমেন্ট যেটা এক, আসলে কিন্তু এখানে না, সংজ্ঞায় কিন্তু সেটা আমরা দেখে ফেলেছি। ডেভেলপমেন্ট হচ্ছে গ্রোথ হবে মানে অর্থনৈতিক উন্নয়ন হবে, সেই সাথে সাথে সামাজিক আর্থসামাজিক অবকাঠামো সেই উন্নয়নগুলো হবে। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই। শুরুতেই বলে যেটা আমরা দেখেছি শিক্ষার হার বৃদ্ধি পাবে। ইকোনমিক গ্রোথে ডেভেলপমেন্টের প্রথমেই আমরা বলেছি শিক্ষার হার বৃদ্ধি পেতে হবে, অবকাঠামোগত উন্নয়ন হবে, তথ্য প্রযুক্তি বা আইসিটি সেক্টরের প্রসার হবে, উন্নত বাসস্থান হবে, জীবনযাত্রার মানের উন্নয়ন হবে, আর জনগণ কৃষি থেকে শিল্প এবং পরবর্তীতে সেবা খাতে স্থানান্তরিত হবে। সেক্ষেত্রে আমরা যেটা দেখবো একটা ব্যাপক একটা আর্থসামাজিক অবকাঠামোগত একটা উন্নয়নেরও এখানে ব্যাপার রয়েছে। এখানে আমরা উল্লেখ করেছি, দেখো স্লাইডে বলা হয়েছে ইম্পর্টেন্স অফ এগ্রিকালচারাল সেক্টর ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাতের ভূমিকা অর্থনৈতিক উন্নয়নে, এই বিষয়টা কিন্তু আমরা শিক্ষার্থীরা একটু আমরা যদি ফিরে দেখি তৃতীয় অধ্যায়ে কিন্তু আমরা পড়েছিলাম, যেখানে একটা অধ্যায় ছিল বিভিন্ন সেক্টরের অবদান, সেখানে আমরা দেখেছিলাম এই বিষয়গুলো, সেগুলো কিন্তু আবার এখানে ফিরে আসলো। দেখো আমরা একটু মনে করার চেষ্টা করি। দেখো যেটা আমরা শুরুতেই বলেছি, কৃষি কি করছে, খাদ্য সমস্যার সমাধান করছে। যদি জনগণ পুষ্টিকর খাবার পায় এবং প্রয়োজন মতো পর্যাপ্ত খাদ্য পায়, যদি খাদ্য সমস্যার সমাধান হয় তবে কি হবে, যেটা আমরা বলছি স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বাংলাদেশের যে সমস্যা সে দূর হয়ে যাবে, বাংলাদেশ একটা কি হবে, সেক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন হবে। অবশ্যই জাতীয় আয় বৃদ্ধি পাবে, যেহেতু কৃষি উৎপাদনের সাথে জাতীয় আয় ওতপ্রোতভাবে জড়িত। বেকার সমস্যার সমাধান, যদি কৃষিতে নিয়োজিত শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পায় এবং তার সাথে কৃষি সংশ্লিষ্ট যে অন্যান্য যে খাতগুলো সম্প্রসারিত হবে, সেখানেও কি হবে, অনেক বেকার সমস্যার সমাধান হবে। তখন কি হবে, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। কৃষিকর এবং অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ, কৃষি থেকে প্রাপ্ত কর, কৃষিকর, ভূমিকর, এছাড়া যে অন্যান্য যে কর, সেই করের পরিমাণগুলো কিন্তু বৃদ্ধি পাবে, যা সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়তা করবে এবং সেটা অবশ্যই কি করবে, অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। শিল্পের কাঁচামালের যোগান, শিল্পের জন্য যে কাঁচামালটা দরকার সেটা যদি আমি বাইরে থেকে আমদানি না করে দেশের অভ্যন্তরেই কৃষি থেকে সংগ্রহ করতে পারি, সেক্ষেত্রে শিল্পের কাঁচামাল বাবদ ব্যয় কমে যাবে এবং শিল্প পণ্যের দাম অপেক্ষাকৃত কম হবে। সেক্ষেত্রে দেশীয় শিল্প পণ্যের চাহিদা বাড়বে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সঞ্চয় বৃদ্ধি, মূলধন গঠন ভূমিকা, এগুলো তো আমরা জানি শিক্ষার্থীরা, এগুলো হলে অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই সম্ভব হবে। বৈদেশিক বিনিময় মুদ্রা অর্জনের সহায়তা, শিল্পজাত পণ্যের বাজার, যেটা আমরা একটু আগে বললাম, সরকারি আয়ের উৎস অবশ্যই, ভোগ কল্যাণ বৃদ্ধি, একসাথে আমরা কল্যাণ অর্থনীতি পড়েছিলাম শিক্ষার্থীরা, ভোগ কল্যাণ বৃদ্ধি পায়। যদি ভোগ কল্যাণ বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলবো অর্থনৈতিক উন্নয়ন তখনই ত্বরান্বিত হবে। এই বিষয়গুলো আমরা এখানে দেখে নিলাম। এখানে এত দিন পর্যন্ত আমরা শুধুমাত্র বর্ণনামূলক দেখেছি দুই একটা সাধারণ বক্তব্য, কিন্তু পরবর্তী স্লাইডগুলোতে শিক্ষার্থীরা আমরা এখানে বিভিন্ন তথ্যের মাধ্যমে যে বাংলাদেশে যে কৃষির ভূমিকা রয়েছে অর্থনৈতিক উন্নয়নে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। এক্ষেত্রে যেটা আমি বলতে চাচ্ছি শিক্ষার্থীরা, পরবর্তী স্লাইডে যাবার আগে আমি তোমাদের কিছু তথ্য শেয়ার করে দিতে চাচ্ছি, যেহেতু এখানে কৃষি এবং শিল্প পাশাপাশি আছে এবং সেবা খাতের কথাও আমরা একটু দেখেছিলাম, যেটা আমরা দেখেছিলাম অর্থনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্য। আমরা একটু দেখে নেই, যেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, সেখানকার সেই তথ্য থেকে আমি যেটা দেখেছি 2012-13 অর্থ বছরে সাথে আমরা 2016-17 অর্থ বছরে একটি তুলনা করতে যাচ্ছি শিক্ষার্থীরা। এখানে যেটা আমরা জানি, বাংলাদেশের যে জাতীয় আয় কিন্তু গুরুত্বপূর্ণ খাত হচ্ছে কৃষি, শিল্প এবং সেবা। সেক্ষেত্রে 2012-13 অর্থ বছরে কৃষি খাতে জিডিপিতে অবদান ছিল 16.78%। আর যদি আমি 16-17 অর্থ বছর ধরি, সেক্ষেত্রে যেটা দেখবো জাতীয় আয় অবদান কিন্তু কমে গেছে, সেটা হয়েছে 14.74%। মানে আমরা যেটা দেখছি কৃষি খাতে অবদান মোট জাতীয় আয়
কিন্তু কমে গেছে জিডিপির মাত্রাটা। আর শিল্পেরটা যদি আমি একটু একটু উল্লেখ করে নিই, 12-13-তে ছিল 29%, আর 16-17-তে এসে শিল্পের অবস্থান এখন 32.42% জিডিপিতে অবদান। আর সেবা খাতের যদি আমি বলি 2012-13 অর্থ বছরে ছিল 54.22%, আর 16-17 অর্থ বছরে এসে সেটা হয়েছে 52.85%। এখানে আমি একটু উল্লেখ করতে যেটা চাচ্ছি, কৃষি খাতের যে অবদান জিডিপিতে সেটা কিন্তু এক সময় ব্যবধানে কমে এসেছে, যেখানে অবস্থান করে নিচ্ছে কিন্তু শিল্প। এই বিষয়টা আমরা একটু অধ্যায় শুরুর আগে বলে নিচ্ছি, কারণ এরপর বিভিন্ন চার্ট আসবে, সেই চার্ট বা গ্রাফগুলোর অ্যান্সার দেওয়া তোমাদের জন্য তখন অপেক্ষাকৃত সহজ হবে। চলো আমরা চলে যাচ্ছি শুরুতেই যে বিস্তারিত যে আলোচনায়, contribution of crops to GDP in বাংলাদেশ। বাংলাদেশের জিডিপিতে ক্রপস মানে হচ্ছে শাকসবজি, আর যেটা আমরা বলছি শস্য, এই উপখাতের কি ভূমিকা, যেটা আমরা বলতে চাচ্ছি শাকসবজি বা শস্য যদি বলি, আমাদের মূল খাদ্য শস্য হচ্ছে ধান। ধানের মধ্যে এখানে আমরা মূলত আউশ আমন আর বোরোকেই দেখতে পাই। এছাড়া এখন পাশাপাশি ব্যাপক পরিমাণে বিড়ি চাষ হচ্ছে। তার পাশাপাশি এখানে বাংলাদেশে যেটা আমরা জন্মায় খাদ্য শস্য হিসেবে আমরা জানি গম, ভুট্টা, ডাল, তেলবীজ, এই জাতীয় বিভিন্ন শস্য আছে। আলু, সেটা কিন্তু চাহিদার তুলনায় ব্যাপক পরিমাণ উৎপাদিত হচ্ছে। তাহলে আমরা দেখে নিই, নিম্নে চলতি বাজার মূল্যে কৃষি শস্য ও শাকসবজি উপখাতে স্থূল দেশজ উৎপাদন বা জিডিপির পরিমাণ দেওয়া হলো, যেখানে ভিত্তি বছর আমরা নিয়েছি 2005-06। আচ্ছা শিক্ষার্থীরা, আমার একটু প্রশ্ন ছিল, আচ্ছা ভিত্তি বছর বলতে তোমরা কি বোঝো? তোমরা কি জানো ভিত্তি বছর বিষয়টি কি? ম্যাম, একটা বছর নির্ধারিত করে দেওয়া হয়। আচ্ছা, ব্যাপারটা আমি বলছি তোমাদেরকে একটু। ভিত্তি বছর হচ্ছে এমন একটা বছর যেটা স্বাভাবিক বছর, যে বছর কোনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, মহামারী এইরকম কিছু থাকবে না, স্বাভাবিক বছর, সেটাকে আমরা ভিত্তি বছর ধরে নিই। বর্তমানে বাংলাদেশ যে পরিসংখ্যান ব্যুরো, তারা 2005-06 এই অর্থ বছরকে ভিত্তি বছর ধরে নিয়েছে। এখানেও আমরা যতগুলো এখানে পরিসংখ্যান ব্যুরো যেটা ব্যবহার করব, তথ্য ব্যবহার করব, এক্ষেত্রে সব ক্ষেত্রে ভিত্তি বছর হচ্ছে 2005-06। ঠিক আছে, এখন যেটা আমরা দেখাচ্ছি এই খাতের অবদানটা, উপখাতের কি অবস্থা শস্য শাকসবজি, খেয়াল করো। 2013-14 অর্থ বছর থেকে 16-17 এখানে পুরোটা আসেনি, এখানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ডেটা দেওয়া ছিল। দেখো আমার কিন্তু জাতীয় আয়ের অবদান বেড়েছে, জিডিপির অবদান কিন্তু বেড়েছে। দেখো কোটি টাকায়, এই মানটা কোটি টাকায় দেওয়া, দেখো অবদান কিন্তু বেড়েছে, অত্যন্ত সন্তোষজনক একটি খবর। কিন্তু যেটা আমরা পাশাপাশি এখানে গ্রাফ দেখাতে যাচ্ছি, একটু সবাই খেয়াল করো, এখানে ভূমি অক্ষে দিয়েছি অর্থ বছর, এখানে বলেছি জিডিপিতে অবদানের হার। যদি অবদানের হার হিসেবে বিবেচনা করি, হার বা রেট, সেক্ষেত্রে দেখো অবদান বৃদ্ধির হারটা কিন্তু একটু কমে যাচ্ছে। এক্ষেত্রে আমরা 14-15 থেকে 17-18 পর্যন্ত নিয়েছিলাম, এখন 17-18 পর্যন্ত, এখানে 18 পুরোটা আমরা পাইনি, কারণ এখানে আরো কিছু মাস বাকি, যেমন ফেব্রুয়ারি মাস পর্যন্ত ডেটা পেয়েছিলাম। তাহলে শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, আমার কিন্তু অবদান বাড়ছে, সংখ্যার দিক থেকে অবদান বাড়ছে, কিন্তু অবদানের যে হার, সেই হারটা কিন্তু কমে গেছে। আমরা দেখেছি 16-17 পর্যন্ত, 17-18 ডেটা পাওয়া যায়, আমরা হয়তো আশা করতে পারি এই মানটা হয়তো বাড়বে, বা কি হয় দেখা যাক। শিক্ষার্থীরা আমরা সবসময় আশা নিত যে আমাদের অবদানের হার যেন বৃদ্ধি পায়, সেই রেটটা যেন বৃদ্ধি পায়। আমাদের পরবর্তী যে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ফ্রুট প্রাইস প্রোডাকশন, খাদ্যশস্য উৎপাদন আমরা উপস্থাপন করেছি মেট্রিক টন, এটা হচ্ছে লক্ষ্যে। এখন যেটা আমরা দেখেছি খাদ্যশস্য হিসেবে এখানে নিয়েছি আমরা ধান, আউশ আমন, বোরো, আর এখানে আরো আছে গম এবং ভুট্টা। আউশ ধান, আমন, বোরো, এখানে সার্বিকভাবে যেটা আমরা দেখতে চাই, আমরা শুধু এই দুটো তুলনা করি, যেহেতু 18-19 এর সম্পূর্ণ তথ্য আমরা এখনো পাইনি। 16-17, 17-18 যদি আমরা তুলনা করি, দেখো আমার কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু গমটা কিন্তু কমে গেছে, গমের উৎপাদন কিন্তু এই ক্ষেত্রে দেখো একটু কমে গেছে, কিন্তু দেখো 18-19-এ কিন্তু এটা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, দেখো মানটা। তাহলে যেটা দেখা যাচ্ছে খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে কিন্তু বাণিজ্য চক্র আছে, যেটা শিক্ষার্থীরা তোমাদের আমি বলেছিলাম, কৃষি ক্ষেত্রেও কিন্তু বাণিজ্য চক্র আছে, সেই বিষয়টা এখানে সোর্স হিসেবে আমরা ব্যবহার করেছি বিবিএস, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, আর তাদের যেটা
এখানে আমরা যেটা বলতে চাচ্ছি পরবর্তী স্লাইডে যাবার আগে, এই যে আমরা বললাম খাদ্যশস্যের উৎপাদন কমে যাচ্ছে বা বাড়ছে, এই বিষয়গুলো আমরা একটু তোমাদের সাথে সাথে তোমাদের আমি একটু শেয়ার করতে চাচ্ছি। যেটা বলা হয়েছে, সরকার কিন্তু খাদ্যশস্য উৎপাদনের ব্যাপারে যথেষ্ট সচেতন। যেটা আমরা বলতে চাচ্ছি, আমরা সবাই জানি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট একটি গবেষণা প্রতিষ্ঠান, তারা কিন্তু বিশ্বের মধ্যে সর্বপ্রথম জিঙ্ক সমৃদ্ধ ধান উৎপাদনে সক্ষম হয়েছে, যেটা আমরা জানি ব্রি 62 বা 62, সেটা কিন্তু তারা উৎপাদন করেছে, যেখানে রয়েছে 19 মিলিগ্রাম জিঙ্ক আর হচ্ছে 9% প্রোটিন। মানে জিঙ্ক এবং প্রোটিনের সমন্বয় শুধুমাত্র খাদ্য বা আমার চাহিদা পূরণ নয়, সেটা হচ্ছে পাশাপাশি দৈহিক পুষ্টি চাহিদা সেটা পূরণের জন্য কিন্তু সরকার বদ্ধপরিকর। এর মাধ্যমে কি করা সম্ভব? অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এছাড়া যেটা আমরা দেখেছি কৃষিক্ষেত্রে শস্য বহুমুখী কর্মসূচি নেওয়া হয়েছে, সেচ প্রকল্প, কৃষি উপকরণ সহায়তার জন্য কৃষকদের কার্ড দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের কর্মসূচি সরকার প্রতি বছর নিয়ে যাচ্ছেন যেন খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়। সেই লক্ষ্যে সরকার যথেষ্ট সচেতন। আমাদের পরবর্তী যে উপখাত সেখানে আমরা চলে যাচ্ছি, যেটি হচ্ছে প্রাণিজ সম্পদ, কন্ট্রিবিউশন অফ লাইভস্টক টু জিডিপি ইন বাংলাদেশ। বাংলাদেশের জিডিপিতে এই প্রাণিজ সম্পদের কি অবদান? শিক্ষার্থীরা, প্রাণিজ সম্পদ বলতে আমরা এখানে কি বুঝি? অবশ্যই আমাদের যে গবাদি পশু, গরু, ছাগল, মহিষ, ভেড়া, তারপর যেটা আমরা বলতে পারি হাঁস মুরগি পালন, যেটা আমরা বলছি পোল্ট্রি শিল্প যেটা আমরা বলি, এই যে বিষয়গুলো, এগুলো সবাই কিন্তু হচ্ছে আমার প্রাণিজ সম্পদ। যেটা আমরা একদম শুরুর স্লাইডে আমরা কিছু ছবি দেখেছিলাম, সেখানে দেখেছি আমরা। এখন যেটা আমরা দেখছি এখানে চলতি মূল্যে কৃষি প্রাণিজ সম্পদ উপখাতের স্থূল জিডিপি এর পরিমাণ দেওয়া হলো। এখানে দেখি প্রাণিজ সম্পদের কি অবস্থা। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি 13-14 থেকে 16-17, এখানে বললাম আমরা পূর্ণাঙ্গ তথ্য পাইনি শেষ অর্থ বছরে। তারপর আমরা যা পেয়েছি সেটা অবশ্যই একটি পজিটিভ বা ধনাত্মক অর্থনীতির জন্য একটা চিত্র এখানে তুলে ধরছে। প্রতি বছরে বৃদ্ধি পাচ্ছে অবদানের পরিমাণ, যেটা কোটিটাকে আমরা দেখিয়েছি। আর এখানে যে বার ডায়াগ্রাম আমরা দেখেছি, দ্বন্দ্বচিত্র, এখানে দেখো ভূমি অক্ষে দেখিয়েছি বিভিন্ন অর্থ বছর, আর লম্ব অক্ষে দেখিয়েছি জিডিপিতে অবদানের হার। এখানে আমরা 2014-15 থেকে 17-18 এখানে পুরো তথ্য আমরা পাইনি, যতটুকু পেয়েছি। শিক্ষার্থীরা এখানে দেখো প্রাণিজ সম্পদের অবদান কিন্তু 14-15 থেকে 16-17-তে অবদানের হার যে রেট সেটা কিন্তু কমে গেছে, মানে মোট বাড়ছে কিন্তু বৃদ্ধির যে হারটা এটা কমে যাচ্ছে। এখন যেটা আমরা দেখাচ্ছি আমাদের যে পরবর্তী যেটা অবস্থান করছে 17-18, এখান থেকে আমরা আশা করছি একটু সন্তোষজনক মান আসতে পারে, যেহেতু পার্থক্যটি খুবই কম। দেখো 16-17 হচ্ছে 1.6 আর 17-18-তে আমরা বলছি 1.54, খুব কাছাকাছি। বাকি তথ্য পাই আশা করছি হয়তো দেখা যাবে প্রাণী সম্পদের ক্ষেত্রে একটা পজিটিভ একটা অবদান বৃদ্ধির হারের ক্ষেত্রে একটা ইতিবাচক চিত্র আমরা তুলে ধরতে পারবো। এখানে যে স্লাইড দেখাচ্ছে দেখিয়েছি, শিক্ষার্থীরা একটু খেয়াল করে, এখানে আমরা বলেছি নাম্বার অফ লাইভস্টক এন্ড পোল্ট্রি ইন বাংলাদেশ। বাংলাদেশে প্রাণিজ সম্পদের সংখ্যা যেটা আমরা দেখিয়েছি লাখ, নাম্বার ইন লাখ, লক্ষতে দেখিয়েছি। এখানে দেখো আমরা দেখিয়েছি গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সবার হিসাবে আমি দেখিয়েছি। একটু গবাদি প্রাণীটা আমি একসাথে দেখাতে যাচ্ছি। দেখো এখানে কিন্তু সর্বশেষ 18-19 এখানে পুরোপুরি যেটা পাইনি, ফেব্রুয়ারি মাস পর্যন্ত পেয়েছি। এখানে দেখো কিন্তু ইতোমধ্যে মান বৃদ্ধি পেয়েছে। আর হাঁস মুরগির ক্ষেত্রেও তাই। এখানে উৎস হিসেবে আমরা ব্যবহার করেছি প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা। তার মানে অবশ্যই আমি চিত্রের সাথে আমি টেবিলে কিন্তু সঙ্গতিপূর্ণ একটা চিত্র খুঁজে পাচ্ছি। শিক্ষার্থীরা আশা করি তোমরাও পাচ্ছ। শিক্ষার্থী তোমরা সঙ্গতিপূর্ণ চিত্র খুঁজে পাচ্ছ তো? শিক্ষার্থীরা তোমাদেরকে প্রশ্ন করছি, চিত্রগুলো বুঝতে পারছো? গ্রাফগুলো? জি ম্যাম, পারছি। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, যদি কোনো কোথাও চিত্র বুঝতে সমস্যা হয় আমাকে একটু বলবে, জিজ্ঞাসা করবে। আচ্ছা, এখন যেটা আমরা দেখছি এখানে দুধ আর হচ্ছে মাংস আর হচ্ছে ডিমের কি অবস্থান বাংলাদেশে উৎপাদনের দিক থেকে সেটা আমরা তুলে ধরেছি। দুধ আর মাংস এগুলো আমরা দেখিয়েছি লক্ষ টনে, আর ডিম দেখিয়েছি লক্ষ সংখ্যায়। এখানেও আমরা দেখছি অর্থনীতির ক্ষেত্রে আমি একটু 16-17, 17-18 দেখাতে চাচ্ছি, কারণ 18-19-এর পূর্ণাঙ্গ চিত্র আমরা এখনো পাইনি। এখানে যেটা আমরা দেখেছি পজিটিভ বা ধনাত্মক একটা চিহ্ন প্রতিটা অবস্থানই আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা দেখো
ফেব্রুয়ারি 18 পর্যন্ত এখানে ডেটা, যেটা আমরা বলেছি ডেটা পেয়েছি, সব পাইনি, অত্যন্ত আশাব্যঞ্জক। এক্ষেত্রে যেটা আমরা বলতে চাচ্ছি, এই যে বললাম আমাদের যে প্রাণিজ সম্পদ অবদানের হার একটু হলেও কিন্তু কমে গেছে। এই অবদানটা কেন কমে যাচ্ছে শিক্ষার্থীরা, তার জন্য আমরা সেই সমস্যাগুলো খুঁজে ফেরার চেষ্টা করেছি। সেই সাথে সরকারি বিভিন্ন প্রচেষ্টাও কথা আমি এখানে তোমাদের সাথে উল্লেখ করতে চাচ্ছিলাম। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, প্রথমে কি কি বলেছে খেয়াল করো। সমস্যা বলেছে পশু পাখির রোগ হচ্ছে বিভিন্ন, সেগুলো একটা কি কি কারণে সেই রোগগুলো খুঁজে বের করা, অসুস্থতার যে কারণগুলো সমস্যাগুলো সেটা বের করতে হচ্ছে। তারপর বাণিজ্যিক ব্যবস্থার অভাব আছে, বাণিজ্যিক ভিত্তিতে কিন্তু এখনো অনেক জায়গায় খামার ব্যবস্থা গড়ে ওঠেনি, নিম্নমান, যেটা আমরা বলছি হালের যে বলদ, এমন যে একটা যেটা আমরা বলতে চাই, সেখানে বাংলাদেশে একটি হালের বলদের ওজন হচ্ছে 200 থেকে 250 কেজি, আর ভারতীয় একটি হালের বলদের ওজন হচ্ছে 500 কেজি। তার মানে যদি বলতে চাই ভগ্ন স্বাস্থ্য, পশু খাদ্যের অভাব রয়েছে, রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, সুষ্ঠু পরিকল্পনার অভাব, ব্যাপক হারে নিধন হচ্ছে, এটা কোনো আইনগত কোনো ব্যবস্থাপনা নেই। আর যেটা আমরা বলছি চিকিৎসা ব্যবস্থায় স্বল্পতা রয়েছে শিক্ষার্থীরা। এখন এক্ষেত্রে সরকার যথারীতিভাবে সচেষ্ট কি করা যায়, আসলে আমরা সরকারি বিভিন্ন প্রচেষ্টার কথা দেখে নিই। শুরুতে বলা হয়েছে প্রাণী সম্পদ আইন প্রণয়ন করা হয়েছে, যেটা আমরা দেখলাম 2010 সালে করা হয়েছিল। পশু বিভাগ স্থাপন করা হয়েছে। তারপর যেটা বলছি বিভিন্ন জেলায় পশু হাসপাতাল নির্মাণ করা হচ্ছে ইতিমধ্যে, যেটা আমরা বলেছি 64 জেলা সদরে এই জেলা পশু হাসপাতাল নির্মাণ সম্পন্ন হয়েছে। গবাদি প্রাণীর কৃত্রিম প্রজননের জন্য সরকার বিভিন্ন কেন্দ্র স্থাপন করেছেন, যেটা আমরা সাভারের কৃত্রিম প্রজনন কেন্দ্রের কথা সবাই জানি। আদর্শ ডেয়ারি ফার্ম স্থাপনের জন্য সরকার ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লায় কয়েকটা জায়গায় আদর্শ ডেয়ারি ফার্ম স্থাপন করেছেন, আরো উদ্যোগ চলছে। প্রশিক্ষণ, যেটা আমরা বলতে চাচ্ছি, এই হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন ব্যাপারে সরকার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। আইসিটি উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছেন। আর যেটা বলছি আমরা প্রতিষেধক টিকা ও চিকিৎসা প্রদান ইতিমধ্যে যেটা আমরা দেখেছি 72 প্রকার টিকা উৎপাদন, বিতরণ আর প্রয়োগের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পরবর্তীতে স্লাইড শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, কন্ট্রিবিউশন অফ ফরেস্ট্রি সেক্টর টু জিডিপি ইন বাংলাদেশ। শিক্ষার্থীরা এটা মানে কি বুঝতে পেরেছো তোমরা বলো তো আমাকে। তোমাদেরকে আমি প্রশ্ন করছি শিক্ষার্থীরা, কন্ট্রিবিউশন অফ ফরেস্ট্রি সেক্টর টু জিডিপি ইন বাংলাদেশ, এটা আসলে মানে কি, তোমরা কি বুঝতে পেরেছো? এখানে কৃষির অবদান কতটুকু সেটা বোঝানো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, খুব অনেক ধন্যবাদ তোমাকে সঠিক উত্তরের জন্য। যেটা আমরা বলতে চাচ্ছি বাংলাদেশে বনজ যে উপখাত রয়েছে সেখানে জিডিপিতে কি অবদান রয়েছে সেই অংশগ্রহণটা আমরা একটু দেখে নিতে চাচ্ছি শিক্ষার্থীরা। বনজ সম্পদ বলতে আমরা যেটা বোঝাই তোমরা সবাই জানো, বিভিন্ন ধরনের বৃক্ষ, সেটা হতে পারে আবাসিক এলাকায়, সেটা হতে পারে বনভূমিতে। যেটা আমরা বলতে চাই বাংলাদেশের যে বনভূমির পরিমাণ, একটি দেশে আমরা যেটা জানি 25% বনভূমি থাকা দরকার, সে দেশে আমাদের যেটা আমরা বলি সর্বশেষ যে ভূমি জরিপ দেখা গেছে, যে বন জরিপ, সেখানে আমরা দেখেছি মোট ভূমির প্রায় 17.4% হচ্ছে আমার এই বনভূমির যে সংখ্যাটা অত্যন্তই নগণ্য। এই সংখ্যাটা অবিলম্বে বৃদ্ধি করতে হবে। আমি তোমাদের জন্য যেটাকে একটু উল্লেখ করে নিলাম। যেটা এখন দেখতে চাচ্ছি অবদানের কি অবস্থা শিক্ষার্থীরা, এখানে দেখো প্রতি বছর, এখানে দেখো 13-14 থেকে 16-17, এখানে পুরোটা আমি ডেটা পাইনি, এখানে যেটা আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু অবদান বৃদ্ধি পেয়েছে। আর অবদানের হার দেখো এখানেও গতানুগতিক অবদানের হার কিন্তু কমে যাচ্ছে। এখানে আমরা 14-15 থেকে 17-18 দিয়েছি। মোটের মান বৃদ্ধি পাচ্ছে যেটা আমরা বলেছি, কিন্তু প্রবৃদ্ধির হার বা অবদানের হার, সেই অবদানের হারটা ক্রমান্বয়ে কমে যাচ্ছে, যেটা আমাদের বার ডায়াগ্রাম গুলো দেখাচ্ছে। আশা করছি 17-18 অর্থ বছরে এই মানটা আরো বৃদ্ধি পেয়ে অবদানটা অবশ্যই পূর্ববর্তী বছরের অবদানের হারের থেকে বৃদ্ধি পাবে। যেটা আমরা দেখতে চাচ্ছি যে যেহেতু আমাদের এক্ষেত্রে অবদানের হার বৃদ্ধি পাচ্ছে না, নিশ্চয়ই এর পেছনে বিভিন্ন সমস্যা আছে। এখন সেই সমস্যাগুলো কিভাবে দূর করা যায় সেগুলো আমরা সুপারিশ করতে চাচ্ছি, সেই বিষয়ে কি করা যেতে পারে মতামত দিতে চাচ্ছি। সেই সাথে আমরা সরকারি বিভিন্ন প্রচেষ্টার কথা আমরা এখানে দেখে নিচ্ছি। যেমন আমরা বলেছি নির্বিচারে বৃক্ষ কর্তন রোধ করতে হবে, নতুন বনায়ন স্থাপন করতে হবে, গণ সচেতনতা বৃদ্ধি করতে হবে, প্রতিষ্ঠান ও বসত বাড়ির সামনে বা প্রাঙ্গণে বৃক্ষ স্থাপন করতে হবে, খামারে পশুপালন করতে হবে। যেটা প্রায়শই দেখা যায়
যেটা গ্রামাঞ্চলে যেটা গবাদি পশু গরু ছাগল বা বাছুর তারা হচ্ছে মুক্তভাবে অবাধভাবে বিচরণ করে, এবং যেটা দেখা গেছে কেউ যদি প্রাথমিক অবস্থায় চারা বৃক্ষ সেটা যদি সঠিকভাবে সংরক্ষণ না করা হয়, সেটা কিন্তু দেখা যায় পশু খাদ্যে পরিণত হয়ে যায়, সেটি কিন্তু আর বৃক্ষ হিসেবে নিজের অবস্থান গড়ে তুলতে পারে না। সেজন্য যেটা বলেছি, খামারে পশুপালন করতে হবে, কাছের বিকল্প আসবাবপত্র ব্যবহারে উৎসাহিত করা, প্রশিক্ষণ ও গবেষণার ব্যবস্থা করা। এক্ষেত্রে শিক্ষার্থীরা আমরা দেখে নিই সরকারি বিভিন্ন প্রচেষ্টা, যেটা আমরা শুরুতেই বলেছি, বন শিল্প উন্নয়ন সংস্থা গঠন, যেটা আমরা বলেছি বিএফআইডিসি। শিক্ষার্থীরা তুমি একটু খাতায় লিখে রাখো, বিএফআইডিসি, যেটা হচ্ছে বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন, বন শিল্প উন্নয়ন সংস্থা, বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন। যেটা আমি বলতে চাচ্ছি, পরীক্ষার সময় এরকম বিভিন্ন সংক্ষিপ্ত রূপ দেয়, তোমাদের বলা হয় তোমরা পূর্ণ রূপ লেখো। এজন্য যেটা করতে হবে, পাঠ্যপুস্তকটা খুব ভালো করে পড়তে হবে, সেই সাথে বিভিন্ন যে প্রচার মাধ্যম বা অনলাইনে যে বিভিন্ন বিষয়গুলো তোমাদের একটু মনোযোগ সহকারে পড়তে হবে। সেটা গঠন করা হয়েছে। বৃক্ষরোপণ সপ্তাহ, যেটা আমরা জানি প্রতি বছর জুন জুলাই মাসে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হচ্ছে। বৃক্ষ রোপণে উৎসাহ দেওয়ার জন্য জনগণকে সংরক্ষিত ও নিয়ন্ত্রিত বনাঞ্চল ইতোমধ্যে করা হয়েছে। যে অঞ্চলে জনগণ বা বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সড়ক পথে বনায়ন কর্মসূচি নেওয়া হয়েছে। বন রেঞ্জ সৃষ্টি, বন রেঞ্জ সৃষ্টি হচ্ছে উপকূল এলাকায় যেন জলোচ্ছ্বাস বা অন্যান্য যে বিষয়গুলো ঘটে, প্রায়শই আমরা দেখি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রায় সময়ই হয়ে থাকে, তার জন্য যেটা করতে হয়, আমরা সেখানে সমুদ্র উপকূলবর্তী এলাকায় গাছপালা লাগিয়ে এটাকে আমরা বলি বন রেঞ্জ সৃষ্টি। আর সামাজিক বনায়ন, ভূমি অধিগ্রহণ করে সেখানে বৃক্ষরোপণ করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা বলতে চাচ্ছি। বন্য সম্পদ বিষয় শিক্ষাদানের জন্য চট্টগ্রাম আর যেটা আমরা বলছি সিলেটে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে এই বিষয়ে। আর বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম, এই প্রতিষ্ঠানটা কি করছে, বাংলাদেশের যে বিলুপ্ত প্রায় যে বিভিন্ন ঔষধি বৃক্ষ বা কৃষিজ যে সম্পদ বা যেটা আমরা বলবো ক্ষয়িষ্ণু বা বিভিন্ন যে বিলুপ্ত প্রায় যে উদ্ভিদ, সেগুলো সম্পর্কে তারা ডেটাবেস তৈরি করে সেগুলোকে সংরক্ষণের চেষ্টা করছে, সেগুলো যেন আবার ফিরিয়ে আনা যায় তার বিষয়ে তারা উদ্যোগ নিয়েছে। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, সর্বশেষ যে উপখাত ছিল, কিন্তু এটা এখন উপখাত নয় শিক্ষার্থীরা, এখন একটা আলাদা একটি খাত, সেটি হচ্ছে ফিশারি বা যেটা আমরা বলছি মৎস্য খাত। তাহলে এটা বলছি বাংলাদেশের জিডিপিতে কৃষিতে যেটা আমরা বলবো ফিশারিজ বা এই মৎস্য খাতের কি ভূমিকা। মৎস্য খাত তো আমরা সবাই জানি, এটা হতে পারে স্বাদু পানি, এটা হতে পারে লোনা পানি। দুই পানির মৎস্যকে কিন্তু আমরা মৎস্য সম্পদ এখানে বলে থাকি। যেটা আমরা দেখতে চাচ্ছি মৎস্য সম্পদের যদি চিত্র তুলে ধরতে চাই 13-14 থেকে, এখানে দেখো 16-17 অর্থ বছর পর্যন্ত আমরা তুলে ধরার চেষ্টা করেছি। 16-17 যথারীতি পুরোটা পাইনি, তারপরে যেটা দেখবো অত্যন্ত সফল এক্ষেত্রে সরকার আমি বলবো। দেখো অবদান ভালোই বৃদ্ধি পাচ্ছে, শুধু বৃদ্ধি পাচ্ছে না, অবদান খুব ভালো অবস্থানে পৌঁছেছে। যদি অবদানের হারের চিত্রে আসি, এক্ষেত্রে শিক্ষার্থীরা দেখো একটু সমস্যা হয়েছে। সেটা কি, এখানে দেখো আমরা ভূমিঅক্ষে দিয়েছি অর্থ বছর, এখানে দিয়েছি জিডিপিতে অবদানের হার 14-15 থেকে 17-18 অর্থ বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত ডেটা নিয়েছি। এই পর্যন্ত যদি আমি দেখি অবদানের হার কিন্তু কমেছে। দেখো এখানে 0.04 কমে গেছে, 15-16 থেকে 16-17 0.04% কিন্তু কমে গেছে। আর আমরা কিন্তু আশাবাদী 17-18 নিয়ে যদি আরো মান পাওয়া যায়, সেক্ষেত্রে হয়তো সেই অবদানের হার যেটা অনেকটা কমে গেছিল, সেই ব্যবধানটা হয়তো কমে আসবে বলে আমরা আশা করতে পারি। এখানে আমরা একটা চিত্র ধরেছি, সেটা হচ্ছে বাংলাদেশে মৎস্য উৎপাদনের চিত্র, মিলিয়ন মেট্রিক টন, সেটা হচ্ছে লক্ষ্যে দেওয়া, লাখ সংখ্যায় দেওয়া। এখানে 8-9 থেকে 17-18 পর্যন্ত আমরা উপস্থাপনের চেষ্টা করেছি শিক্ষার্থীরা। এই চিত্রটা কি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থীরা? তোমাদেরকে প্রশ্ন তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝতেই পেরেছি। এখানে খেয়াল করো, আমরা বলেছি ক্যাপচার মানে হচ্ছে চাষকৃত, দুঃখিত প্রাকৃতিক ভাবে, কালচার এটা হচ্ছে চাষকৃত, আর মেরিন হচ্ছে সামুদ্রিক, আর টোটাল হচ্ছে মোট। যেটা আমরা দেখছি ব্লু কালার দিয়ে এখানে ইন্ডিকেট করা হয়েছে, নীল রং নিয়ে দেখো বার ডায়াগ্রাম গুলো
ক্রমাগত কিন্তু ঊর্ধ্বগামী হচ্ছে, ঊর্ধ্বের দিকে চলে যাচ্ছে। আর এখানে যেটা রেড যেটা হচ্ছে, যেটা হলো চাষাবাদ, দেখো চাষাবাদের অবস্থাও কিন্তু ক্রমাগত বাড়ছে, মাছের চাষের সংখ্যা কিন্তু বাড়ছে। আর এখানে আমরা যদি দেখতে চাই প্রাকৃতিক উপায়ের কি অবস্থা, শুরুতে যেটা ছিল প্রাকৃতিক উপায়ে চাষ, যেটা পাওয়ার পরিমাণ থাকলো সেটা কিন্তু দেখো ওঠানামা হচ্ছে, এখানে কিন্তু কমছে আবার বাড়ছে, এই একটা অবস্থা। আর সামুদ্রিকে যদি আমরা বলি, সামুদ্রিকের অবদানও কিন্তু মোটামুটি একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে, খুব অল্প করে, তো টোটালে আমরা দেখতে পাচ্ছি মৎস্যের উৎপাদন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে সবাই খেয়াল করো, আমি কিন্তু তোমাদের তো চিংড়ির কথা এখানে বলেছি, চিংড়ি সহ অন্যান্য মাছের উৎপাদন যেটা আমরা দেখতে পেয়েছি, দেখো মুক্ত জলাশয়, চাষকৃত চিংড়ি, চাষকৃত অন্যান্য, তারপর যেটা আমরা বলেছি সামুদ্রিক বা সর্বমোট সবই তুলে ধরি। এখানে দেখো প্রতিটা অর্থ বছরে আমরা খেয়াল করো মাছের উৎপাদন কিন্তু বেড়েছে, যে তথ্যটা আমরা পেয়েছি প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে, অত্যন্ত কার্যকরী যেটা আমরা বলবো আমাদের জিডিপির জন্য। এক্ষেত্রে যেটা আমরা বলতে চাচ্ছি, চিংড়ি চাষের ক্ষেত্রে কিন্তু সরকার সফল অনেকটা, তোমাদের একটু বলতে চাচ্ছি, চিংড়িকে আমরা কি বলছি, হোয়াইট গোল্ড, তাই তো, চিংড়ি রপ্তানি করে আমরা প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। চিংড়ি যেটা সবচেয়ে সুবিধাজনক অবস্থাটা কিন্তু ধান খেতেও চাষ করা যায়, হাওড় বা ছোট ছোট যে জায়গা সেখানেও কিন্তু আমরা চাষ করতে পারি, এবং এক্ষেত্রে খুব অল্প পুঁজিরই প্রয়োজন হয়। যেটা আমরা এখানে উল্লেখ করতে চাচ্ছি, আরেকটা যে গুরুত্বপূর্ণ ব্যবস্থা বাংলাদেশে মাছ চাষের যে বিভিন্ন সম্ভাবনাটা, একটা গবেষণায় দেখা গেছে যেটা 2022 সালে বাংলাদেশ কিন্তু মাছ চাষে শীর্ষ অবস্থানে থাকবে মাছ চাষের দিক থেকে। আর যেটা আমরা দেখেছি 10 বছরে মাছের খাদ্য হিসেবে মাছের গ্রহণ কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, আর মাছ রপ্তানির পরিমাণও বেড়ে হয়ে গেছে 135 গুণ, অত্যন্ত সুসংবাদ। আর যেটা আমরা বলতে চাচ্ছি মাছ চাষের ক্ষেত্রে আরেকটা আইন তোমরা জানো সবাই সরকার করেছেন ইতোমধ্যে, যেটা হচ্ছে জাটকা সংরক্ষণ, যেটা আমরা বলি প্রতি বছর নভেম্বর থেকে মে মাস পর্যন্ত কিন্তু জাটকা সংস্কার কর্মসূচি, সংরক্ষণ কর্মসূচি রাখা হয়। আসো আমরা দেখে নিই মৎস্য চাষের ক্ষেত্রে কি কি সমস্যা আছে যেগুলো দূর করতে পারবো, আর এই বিষয়ে সরকারি বিভিন্ন পদক্ষেপ। যেটা সমস্যাগুলো হচ্ছে এখনো প্রাচীন পদ্ধতি অনুসরণ, বাজারজাতকরণের অসুবিধা, মৎস্য সংরক্ষণে উপযুক্ত ব্যবস্থার অভাব, অভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্রে উপযুক্ত নয়, কীটনাশকের ব্যবহার কোথায় হচ্ছে, সেটা হচ্ছে কৃষি ক্ষেত্রে, আর সেটা বৃষ্টির পানির সাথে ধুয়ে কোথায় চলে আসছে আমার নদীতে। আর যেটা আমরা বলছি প্রশিক্ষণের অভাব, উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ করা হচ্ছে, সেখানে যে মাছের যে স্বাভাবিক প্রজনন সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। পানি দূষণটা কি হচ্ছে, যেটা আমরা প্রায়শই দেখি পলিথিন জমে জমে, যেটা আমরা দেখি পানির যে গভীরতা সেটা কিন্তু কমে যাচ্ছে, সেটা অবিলম্বে যদি নিষ্কাশন না করা হয় সেক্ষেত্রে সমস্যা দেখা দিবে মৎস্য সম্পদের জন্য। এক্ষেত্রে সরকার কি কি প্রচেষ্টা করেছে আর শিক্ষার্থীরা আমরা দেখে নিই। নির্বিচারে পোনা মাছ নিধন আইন রোধে আইন করা হয়েছে, মৎস্য অভয়াশ্রম নির্মাণ করা হয়েছে ইতোমধ্যে, যেখানে রুই কাতলা বা বিভিন্ন মাছ তারা কি করবে সেখানে ডিম পারবে, সেখানে ডিম পাড়ার স্থানটা শনাক্ত করা হয়েছে, বিভিন্ন জেলের জন্য কৃষি ঋণ প্রদান সহজ করা হয়েছে, মৎস্য হ্যাচারি খামার স্থাপন করা হয়েছে, যন্ত্রপাতি আমদানির জন্য এক্ষেত্রে মৎস্য চাষের জন্য যা যা দরকার সেক্ষেত্রে সরকার যথেষ্ট উদার, সামুদ্রিক মৎস্য উৎপাদন উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করা হচ্ছে, মৎস্য গবেষণা ইনস্টিটিউট যেটা আমরা জানি, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় মৎস্য নিয়ে গবেষণা করা হচ্ছে প্রতিনিয়ত। শিক্ষার্থীরা যেটা আমরা করি প্রতি ক্লাসেই চেষ্টা করি আমাদের যে সর্বশেষ স্লাইড থাকে সেখানে কিছু অর্থনীতির জন্য পজিটিভ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকেও আমরা সেটা শেয়ার করছি। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমি হেডলাইন কি দিয়েছি, পজিশন অফ বাংলাদেশ, বাংলাদেশের অবস্থান, কি অবস্থান এখানে দেখো আমরা বলেছি যেটা বাংলাদেশ ranks 14th among 193 countries this year and will rise to 25th in 2034. A spot currently held by Belgium showed the latest edition of the WELT produced by London-based Center for Economics and Business Research and International Economic Forecaster. শিক্ষার্থীরা আমি যেটা বলে দিচ্ছি, প্রতি বছর বিশ্বের বিভিন্ন সংস্থা সারা বিশ্বের অর্থনীতি পর্যালোচনা করে থাকে, সেই হিসেবে অন্যতম একটি গবেষণা প্রতিষ্ঠান যেটা বলেছি লন্ডন বেসড সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ CEBR, সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ গবেষণা প্রতিষ্ঠান
যেটা গবেষণা করে যেটা দেখেছে, তাদের সেই প্রাপ্ত সেটা নিয়ে তারা একটা স্পট বা একটা আলোচনা হয়েছিল, বেলজিয়ামে হয়েছে। সেখানে আমরা দেখেছি একটা লেটেস্ট একটা এডিশন, এখানে WELT, এটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল, সেখানে তারা তাদের বক্তব্যটা উপস্থাপন করেছে, যার সারমর্ম বা সারাংশ হচ্ছে বাংলাদেশ 193টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এই মুহূর্তে 40তম। 193টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এই মুহূর্তে 40তম। উন্নয়নের দিক থেকে আজ এটা বলতে চাই, খুব শীঘ্রই 2034 সালের মধ্যে বাংলাদেশের অবস্থান উঠে আসবে 25তম অবস্থানে, যেটি অত্যন্ত আশাব্যঞ্জক একটি খবর সারা বিশ্বের কাছে। যেখানে আমরা বলতে চাচ্ছি, এখানে খেয়াল করো, র্যাঙ্কিং অফ সাউথ এশিয়ান ইকোনমিক্স, সেখানে শুধুমাত্র আমরা এই চিত্রে যেটা দক্ষিণ এশিয়ার যে দেশগুলো, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, মালদ্বীপ এবং ভুটান, তাদের কথা আমরা বলেছি। সেখানে আশা করছি বাংলাদেশ 40তম অবস্থান থেকে 25তম অবস্থানে চলে আসবে। এখানে অন্যান্য দেশেরও তুলনামূলক অবস্থা আমরা এখানে তুলে ধরেছি, অত্যন্ত আশাব্যঞ্জক। এক্ষেত্রে বলতে চাই, এই যে অবস্থানের কথা বলছি, এই অবস্থানের সাথে কিন্তু আমাদের কৃষি খাদ্য অন্তর্ভুক্ত আছে, যেটা আমাদের জাতীয় একটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে কৃষি, শিল্প, সেবা। তার মানে এই যে বাংলাদেশের একটা পজিটিভ অবস্থানে চলে আসে, তার জন্য কিন্তু কৃষি খাতের অবদান রয়েছে। এছাড়া শিক্ষার্থীরা, আমরা একটি অধ্যায়ে পড়েছিলাম কৃষির বিভিন্ন অবদান, দ্রব্য অবদান, উপাদান অবদান, বাজার অবদান, তারপর পড়েছিলাম বৈদেশিক মুদ্রা অবদান। শিক্ষার্থীরা মনে আছে তো? পড়েছিলাম তো, সেই সব কিছু এখানে আসবে। তাহলে রেফারেন্স হিসেবে আমরা কি কি বই উল্লেখ করেছি দেখো, ঘটক অ্যান্ড ইনজারসেন্ট, এটা সবসময় আমরা রাখি। এছাড়া দেখো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ইকোনমিক রিভিউ। শিক্ষার্থীরা, বাংলাদেশ ইকোনমিক রিভিউ এটার মানে কি তোমরা জানো? জিজ্ঞাসা করছি, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ইকোনমিক রিভিউ হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা। এটি একটি বাংলাদেশের অর্থনীতি সংক্রান্ত কার্যক্রম। সেখানে মাসিক, তারপর যেটা আমরা বলি 6 মাসিক, বিভিন্ন ভাবে তাদের বিভিন্ন কার্যক্রম বের হয়ে আসে। সেরকম অনলাইনে তোমরা যদি এখানে সার্চ দাও, সেখানে গিয়ে তোমরা সমস্ত ডেটাই পেয়ে যাবে। এছাড়া আমরা আজকে ব্যবহার করেছি ইয়ার বুক অফ ফিশারি স্ট্যাটিস্টিক্স অফ বাংলাদেশ 2017-18, যেটা হচ্ছে মৎস্য সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান নিয়ে কাজ করে। এছাড়া বাংলাদেশের যে আমরা যে বাজেটটাও আমরা কিন্তু এখানে উল্লেখ করেছি, যদি আমি এখানে মেনশন করিনি, কারণ প্রতিটি ক্লাসে বাজেট ছাড়া কিন্তু অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তার মানে তোমরা যে কোনো সোর্স তোমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারো, এবং যখনই ব্যবহার অবশ্যই তোমরা টেবিলের নিচে সেই সোর্সের কথাটা উল্লেখ করতে অবশ্যই ভুলবে না। তাহলে ক্লাস শেষ আগে যেটা আমরা যথারীতি প্রতি ক্লাসে করি, একটু কি করেছে একবার সারাংশটা আমরা উল্লেখ করতে চাই। আজকে আমাদের একদম সর্বশেষ অধ্যায়, তোমাদের কৃষি এবং গ্রামীণ অর্থনীতি 11তম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। এক্ষেত্রে আমরা দেখেছি কৃষি খাত কাকে বলে, আমরা দেখেছি শস্য, শাকসবজি, প্রাণিজ সম্পদ, বনজ সম্পদ, এই তিনটা হচ্ছে কৃষির তিনটা গুরুত্বপূর্ণ উপখাত। এছাড়া যেটা হয়েছে মৎস্য খাত, এটা আগে উপখাত ছিল, কিন্তু এখন একটা আলাদা খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। এজন্য হয়তো কিন্তু কৃষি খাতের অবদান হয়তো একটু এখানে কমতে পারে শিক্ষার্থীরা। তারপর যেটা আমরা উল্লেখ করেছি, অর্থনৈতিক উন্নয়ন কি, বাংলাদেশের কৃষি খাতে অর্থনৈতিক অবদান কি, তারা কি অবদান রাখছে বা অর্থনৈতিক উন্নয়নে কি ভূমিকা, সেটা আমরা দেখলাম। সেই হিসেবে আমরা এখানে খাদ্যশস্য, তারপর খাদ্যশস্যের বিভিন্ন অবস্থা, বাণিজ্য সম্পদ, তাদের বিভিন্ন অবস্থানের চিত্র, তারপর যেটা আমরা দেখালাম এখানে বিভিন্ন যে সমস্যা সেক্টর গুলো, তার জন্য সরকারের জন্য গৃহীত পদক্ষেপ, সেগুলো উল্লেখ করেছি। এরপর যে বিষয়টা আমরা উল্লেখ করেছিলাম, বাংলাদেশের যে বনজ সম্পদ, সেই বনজ সম্পদের ক্ষেত্রে কি কি বাধা আসে, তারা কিভাবে অবদান রাখছে, সেই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি। শিক্ষার্থীরা, বনজ সম্পদের অবদান তো তোমরা জানোই। আমাদের এখানে স্লাইডের বা সময় সংক্ষেপের কারণে কিন্তু আমরা সব তথ্য উপস্থাপন করতে পারিনি। তো তোমাদের বাড়ির কাজ, প্রতি ক্লাসে আমি বাড়ির কাজ দিয়ে থাকি। এক্ষেত্রে বাংলাদেশ কি পরিমাণ মধু উৎপাদন করে, তারপর যেটা আমরা বলতে যাচ্ছি বিভিন্ন ধরনের কাজ বা অন্যান্য থেকে বাংলাদেশের আয় উপার্জনের কি অবস্থা, সেসবগুলো তোমরা তুলে ধরতে পারো। সর্বশেষ যেটা আমরা করেছি মৎস্য খাতের অবস্থা, এবং প্রতি ক্লাসে যেটা করি একটি সুখবর তোমাদের দেওয়ার চেষ্টা করি বাংলাদেশের অর্থনীতির। তাহলে শিক্ষার্থীরা,
আমাদের কোর্সটি আজকে শেষ হয়ে যাচ্ছে কৃষি এবং গ্রামীণ অর্থনীতির। আশা করি আমার প্রতিটি লেকচার তোমরা মন দিয়ে দেখবে, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা থাকবে না। প্রতিনিয়ত তথ্য প্রযুক্তির সাথেই থেকেও শিক্ষার্থীরা, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। শিক্ষার্থীরা, আমি বিদায় নিচ্ছি আজকের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।